নবাব আলীবর্দী খাঁর যে কেল্লার ধ্বংসাবশেষ, নবাব আলীবর্দী খাঁ মানে নবাব আলী নবাব সিরাজদৌল্লা নানা আলীবর্দী খাঁ, আলীবর্দী খাঁ, তাই কি না সেটা বলেন। আমার এসেছি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পন্ন কেল্লা বারুইপাড়া গ্রামে, যে গ্রামে নবাব আলীবর্দী খাঁ নির্মাণ করেছিলেন একটি সুবিশাল কেল্লা। আপা ওই যে বকুল স্যারের বাসা কোনটা? বকুল স্যার, হ্যাঁ প্রফেসর। ইতিহাস ঐতিহ্যে গৌরবান্বিত এই কেল্লা বারুইপাড়া গ্রামের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে প্রমত্তা পদ্মা নদী। গোধূলি লগ্নের এই স্নিগ্ধ অপরূপ সৌন্দর্যপূর্ণ পদ্মা গ্রামটিকে আরও মহিমান্বিত করেছে। ওয়াও, এক মনোরম দৃশ্য। আর একটু এগিয়ে আমার জন্য অপেক্ষারত গোদাগাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শ্রদ্ধেয় শিক্ষক ABM কামারুজ্জামান বকুল স্যারের সঙ্গে দেখা হলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন নিশ্চয়? আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আপনি শিক্ষকতা আছেন কোন কলেজে? আমি গোদাগাড়ী গভর্নমেন্ট কলেজে ছিলাম। 2021 সালের 31 ডিসেম্বর আমি রিটায়ারমেন্টে গেছি। 1992 সালে আমি ঢুকেছিলাম। আচ্ছা আচ্ছা, এই গ্রামটা তো অসম্ভব রকমের একটা সুন্দর গ্রাম স্যার দেখতেছি। হ্যাঁ, এই গ্রামের সৌন্দর্য আরো বেশি ছিল। পদ্মাকে বলা হয় কীর্তিনাশা পদ্মা। আচ্ছা আচ্ছা, কীর্তিনাশা পদ্মায় এই যে অংশটা আপনি দেখছেন ভেঙে গেছিল, এই তো কোরবানি ঈদের আগে রাস্তাটা হলো। এবং এখানে বহু হিস্ট্রিক্যাল বাড়ি আছে, অনেক পতিত যশা ব্যক্তির বাড়ি আছে। ক্রস করে আসলেন, সেই বাড়িটাই হচ্ছে আপনার 1970 সালের রাজশাহী আকাশনের প্রথম এমপির বাড়ি। আচ্ছা, সেটা আপনি ক্রস করে আসলেন। আপনি সামনে যে বাড়িটা দেখছেন সেটা হচ্ছে 1991 সালে উনি এমপি হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি 3 পর্যায়ে প্রতিমন্ত্রী হয়েছিলেন এবং মন্ত্রী ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ভাই শামিল হক। এই বাড়িটা হচ্ছে ওনার সে বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ওনার সে বাড়ি। তো আমার বাম দিকে এমপির বাড়ি, ডান দিকে হচ্ছে মানে বাম দিকে মন্ত্রীর বাড়ি, ডান দিকে হচ্ছে এমপির বাড়ি। আর এই মাত্র আপনি আর একটু ঢুকলেই আপনি এই কেল্লার অংশ শুরু হয়ে গেল। এখানে কেল্লা মানে নবাব সিরাজদৌল্লা আলীবর্দী খাঁর যে কেল্লা, সে আলীবর্দী খাঁর কেল্লার অংশ শুরু হয়ে গেল। এটা কি নবাব আলীবর্দী খাঁর ধ্বংসস্তূপের কেল্লা? ধ্বংসস্তূপের কেল্লা। আরেকটু আগে গেলে আপনি আরেকটু বিষয়টা আরেকটু পরিস্ফুট হবে, আপনি বুঝতে পারবেন। কারণ 1744 সালে নবাব আলীবর্দী খাঁ তার ডেপুটি গভর্নর নওয়াজেশ আলী খানের নেতৃত্বে তার পরিবার পরিজনকে এখানে স্থানান্তরিত করেছিলেন। কারণ আপনারা সকলে জানেন যে মারাঠারাকে বর্গী বলা হয়, মারাঠারাকে বর্গী বলা হয়। সে বর্গীদের অত্যাচারে, কারণ ওই অঞ্চলে মুর্শিদাবাদ অঞ্চলে ফসল প্রচুর হতো, সে ফসল বা টাকা পয়সা লুণ্ঠন করে নিয়ে আসতো। তাই নিরাপদে পরিবার পরিজন এই গোদাগাড়ীতে স্থানান্তর করেছিলেন এবং এখানেই এই অঞ্চলে এবং এখানে একটা কেল্লা স্থাপন করেছিলেন, যার নাম ধরে এই গ্রামটির নাম হচ্ছে কেল্লা বারুইপাড়া। এবং এই যে উঁচু অংশটা দেখছেন, এটা হচ্ছে আরো উঁচু ছিল। এখানেই ছিল মূলত কেল্লার মূল মানে এইটা। ও এই কেল্লাটার অংশটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত একটু বলেন তো স্যার? এই যে আপনি যেখানে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আপনি আরো চলে আসেন, আপনি আরো আসেন, সামনে আসেন। মানে শুরুটা কোন জায়গা থেকে স্যার বলেন তো? শুরুটা আপনি ওখান থেকে ধরতে পারেন। ওই যে এই জায়গা থেকে আর কি স্যার। এই গ্রামের ইতিহাস ঐতিহ্য নিয়ে ভিডিও নির্মাণের কথা ফোন করে জানাতেই তিনি আমাকে অত্যন্ত আগ্রহ ভরে সময় দিতে চেয়েছিলেন। গুগল সার্চে এই গ্রামের কোনো তথ্য না পেয়ে আমি কিছুটা হতাশ ছিলাম, কিন্তু স্যারের সঙ্গে দেখা হয়ে গ্রামটি সম্পর্কে অনেক কিছুই জানা গেল। গোদাগাড়ীর ইতিহাস ও ঐতিহ্য নামে স্যারের লেখা একটি বইও রয়েছে। আন্টি ভালো আছেন তো? আপনারা এত সুন্দর একটি গ্রামে বাস করেন, মানে আপনাদের মন মানসিকতা সবসময় তো ভালো থাকে। অবশ্যই আমরা এই গ্রামের মানুষ খুব উদার এবং শিক্ষিত, এবং একসময় গোদাগাড়ী কন্ট্রোল করতেই কিন্তু এই গ্রাম। আপনি ইতিহাস বলেন, ঐতিহ্য, খেলাধুলা বলেন, সবকিছু। কারণ ওই যে বাড়ি দেখালাম, সেই বাড়ি থেকেই আপনার নাসার বিজ্ঞানী ছিলেন ওই। আচ্ছা আচ্ছা, তাই? নাসার বিজ্ঞানী। ও হ্যাঁ, এর আগে যে পত্রিকায় দিয়েছিল সেটাই সেই বাড়ি। রত্নগর্ভা মা। ও হ্যাঁ, এটাই এই বাড়ি। এই মনোমুগ্ধকর পদ্মা পাড়ে যে বাসাগুলো, যে বসত বাড়িগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলোর মানুষগুলো আসলে একটি শীতল পরিবেশে বসবাস করে থাকে এবং তারা মিলেমিশে এই নদীকে মাতৃগর্ভ নদী মনে করেই
তারা এখানে বসবাস করে থাকে। তো খুবই একটি মনোমুগ্ধকর এক পরিবেশ এখানে বিদ্যমান। আমাদের এখানে কিন্তু আরো অনেকটা বেশি জায়গা ছিল, ভেঙে গেছে, কিন্তু যার যতটুকু জায়গা আছে এতটাই হৃদয়ের টান, এই পদ্মার টান, এই এলাকার টান, শীতল বাতাস বা আমাদের একটা নির্মল পরিবেশ হচ্ছে যে আমরা এখানে সকলে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, প্রত্যেকের মানে জন্য আমরা উদার এবং উদার চিত্তে আমরা দীর্ঘদিন আমরা বসবাস করে আসছি। এখানে হিংসা বিদ্বেষের ব্যাপারটা বলতে গেলেই নেই। সর্বোপরি হচ্ছে যে যেহেতু এটা বর্ডার এলাকা, নদীর ওপারে দেখা যাচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার শহর মুর্শিদাবাদ। ওই পাশে ইন্ডিয়া না, ওটা হচ্ছে আপনার ল্যান্ডের পরে কাঁটাতারের বেড়া আছে, কাঁটাতারের বেড়া সংলগ্ন একটা রোড আছে, রোডের উপরে এই লাইটগুলো জ্বলছে। তাহলে আলোগুলো দেখছি আমরা সবই ইন্ডিয়ার। আচ্ছা স্যার, একটু সংক্ষেপে আমরা একটু কথা বলি। এখানে স্যার আপনাকে একটু ঝাড়ু দিয়ে দিই, বসেন। বলেন, অসুবিধা নেই, বসেন স্যার। আসলে এই যে কেল্লা যেটাকে বলা হচ্ছে, এখানে যে নবাব আলীবর্দী খাঁর যে কেল্লাটা ছিল, আমরা জানি যে ইতিহাস থেকে যেটা সবচেয়ে স্বীকৃত যে বিষয়টা, সেটা হচ্ছে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন হচ্ছে তিতুমির। তিতুমির এবং নবাব আলীবর্দী খাঁর কেল্লার মধ্যে পার্থক্য কি একটু বলেন তো স্যার? এই কেল্লা স্থাপন হয়েছিল কিন্তু স্টোক নির্মিত, চতুষ্কোণ ছোট ছোট স্টোক নির্মিত কেল্লাটা স্থাপন করা হয়েছিল। এখানে বাঁশের কেল্লা নয়, এটা হচ্ছে ইট দ্বারা। এবং তখন আমি আপনাকে একটু পরে কয়েকটা ইটেরও নমুনাও আমি দেখাতে পারবো। এখানে মূলত হচ্ছে আমরা জানি যে বর্গী একটা শব্দ, এবং ছোটবেলায় আমরা শুনতাম একটা দুষ্টু বাচ্চাকে, হয়তো বা কাঁদুনে বাচ্চাকে মায়েরা ঘুম পাড়ানোর জন্য একটা ছড়া বলতো, খোকা ঘুমলো পাড়া জোড়লো বর্গী এলো দেশে। হ্যাঁ, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব গেছে। বুলবুলিটা তো নিশ্চয়ই সেই ব্রিটিশদেরই বোঝানো হয়েছিল। তো এইটা হচ্ছে নবাব আলীবর্দী খাঁ তার পরিবার পরিজন 1744 সালে তার ডেপুটি গভর্নর নওয়াজেশ আলী খানের নেতৃত্বে তার পরিবার পরিজনের কিছুটা অংশ এখানে স্থানান্তরিত করেছিলেন এবং মূল্যবান সামগ্রী স্থানান্তর করেছিলেন। আমি এখানে বসবাসের জন্য পাঠিয়েছিলেন, এবং আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন যে ওখানে নিরাপত্তাজনিত কিছু সমস্যা ছিল, নিরাপত্তাজনিত সমস্যা ছিল, এবং আমরা যেটা মানে বিভিন্ন মানে মুর্শিদাবাদে নিরাপত্তাজনিত সমস্যা কিছু ছিল, সেই জন্য এই নদী পার করে এখানে এই কেল্লা স্থাপন করেছিলেন। এবং জানা যায়, আমি একটা লেখায় পড়েছিলাম, শাহ নিশুর রহমান ইত্তেফাকের মানে বাংলাদেশের প্রথম কলামিস্ট শাহ নিশুর রহমান, দৈনিক ইত্তেফাকের উনি রাজশাহী প্রতিনিধি ছিলেন, এবং ওনার একটা লেখা পড়েছিলাম, দুঃখজনকভাবে আমি সংরক্ষণ করতে পারিনি। তার একটা লেখায় পড়েছিলাম, নবাব সিরাজদৌলা বাল্যকালে এই গ্রামে কিছুদিন অবস্থান করেছিলেন। ও, তাহলে তো খুবই ইতিহাস সমৃদ্ধ একটি গ্রাম বলা যায়, ঐতিহ্য সমৃদ্ধ একটি গ্রাম। আচ্ছা স্যার, তাহলে আমরা ওই জায়গায় গিয়ে একটু নেমে সূর্যটাকে আমাদের ক্যামেরায় নিয়ে কথা বলা যাবে? সূর্য এই মনোমুগ্ধকর দৃশ্যটাকে ফুটিয়ে তুললাম। বুঝতে পারছি স্যার, সূর্য ডোবার মুহূর্ত, গোধূলি লগ্নর এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে। আচ্ছা, তো স্যার তাহলে এই কেল্লাটা উনি নির্মাণ করেছিলেন, তাহলে এটা সে সময় যে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো ইংরেজদের সঙ্গে, আরো যে বিষয়গুলো ছিল যুদ্ধ বিগ্রহের, সেই বিষয়টাকে কেন্দ্র করে এখানে কেল্লা নির্মাণ হয়নি? না, সেটা না। এটা মূলত যে বললাম যে যেমন শিবাজির কথা জানেন, দুর্ধর্ষ মারাঠা মানে তিনি শাসক ছিলেন। এই মানে মারাঠাদের অত্যাচারিত হয়ে বা তাদের ভয়ে মানে একটা নিরাপদ স্থান, এবং গোদাড়ি প্র্যাকটিক্যালি একটা নিরাপদ স্থান। নামের যে উৎপত্তির ইতিহাস 2-3 রকম আছে, কিন্তু একজন বলছেন যে গোদা শব্দের অর্থ হচ্ছে দেহ বা তনু, আর গাড়ি শব্দের অর্থ হচ্ছে নিরাপদ স্থান। এই নিরাপদ স্থান মনে করেই তার পরিবার পরিজন অন্যদিকে না করে এই গ্রামে স্থানান্তর করেছিলেন, এবং সেই বসবাসের জন্য।
গোদাগাড়ির ইতিহাস ও ঐতিহ্য বইতে স্যার লিখেছেন, বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য আলীবর্দী খাঁ 1744 খ্রিস্টাব্দে তার ডেপুটি গভর্নর নওয়াজেশ মোহাম্মদ খানের তত্ত্বাবধানে নবাব পরিবারের লোকজন ধন সম্পদ পদ্মা নদী পার করে বারুইপাড়া গ্রামে কেল্লা নির্মাণ করেন। পরবর্তীতে এটি কেল্লা বারুইপাড়া গ্রাম নাম ধারণ করে। সেই সময় মুর্শিদাবাদ থেকে বহু ব্যবসায়ী ও নাগরিক পদ্মা পার হয়ে বসতি স্থাপন করে, ফলে এখানে একটি সমৃদ্ধ উপনিবেশ ও বন্দর গড়ে উঠেছিল। গ্রামটি একসময় গুরুত্বপূর্ণ হয়ে পড়ায় এখানে একটি খাজাঞ্চিখানা নির্মাণ করা হয়। পদ্মার করাল গ্রাসে 15 থেকে 20 বছর আগে নবাব পরিবারের স্মৃতিচিহ্ন ধ্বংস হয়ে গেছে, তবে এখনও একটি ছোট পুকুর রয়েছে। এছাড়াও কেল্লার দেয়ালে যার ব্যবহৃত চতুষ্কোণ বিশিষ্ট ছোট ছোট স্টক রয়েছে। জানা যায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা বাল্যকালে এই গ্রামে কিছুদিন অবস্থান করেছিলেন। তখন তো তিনি মানে ছিলেন মানে আমার মানে বললাম যে লেখাটার হয়তো অনেকটা বিস্তৃত হয়ে গেছে। আমি বাল্যকালে হয়তো শিশুকাল বা কৈশোরকালে, তখন তো তার ওই মানে বড় বাড়ি বা নিরাপদ বাড়ি তার কাছে তো আরই না, তাকেই নিরাপদ করার জন্যই মূলত এখানে স্থানান্তরিত করেছিলেন, এটা আমার ধারণা। তার মানে নবাব সিরাজউদ্দৌলার বিভিন্ন চড়াই উতরাইয়ের মুহূর্তে তিনি এখানে মাঝে মাঝে অবস্থান করছিলেন, এখানে অবস্থান করেছিলেন তার নিরাপত্তার জন্য। বুঝতে পারছি। জি জি জি। আপনার এখানে শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির মাজার আছেন, ওইখানে অনেকগুলো মানে সম্পত্তি নবাব আলীবর্দী খাঁর, মানে উনি ওই লাখেরার সম্পত্তি হিসেবে শাহ সুলতান রহমতুল্লাহ আলাইকে উনি মানে শাহ সুলতান রহমতুল্লাহ আলাই উনি নবাব আলীবর্দী খাঁর কি কিছু হতেন? না, কেউ হতেন না, কিন্তু যেহেতু উনি মুসলমান, উনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন, মানে সেই উদ্দেশ্যে ওনাকে অনেক সম্পত্তি দিয়ে গেছিলেন ওই নবাব আলীবর্দী খাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার আমরা একটু উপরে উঠতে থাকি। এই যে এগুলো কিন্তু কেল্লার অংশ, যে ইটগুলো দেখা যাচ্ছে এগুলো কি ওই কেল্লার অংশ? এই ইটগুলো এখানে কিছু আছে, এই ইটগুলো হচ্ছে কেল্লা নির্মাণ করা হয়েছিল এই ইটগুলো দিয়েই কেল্লা মানে চারিদিকে ঘিরে প্রাচীর করা ছিল, এটা দিয়ে প্রাচীর করা ছিল। পদ্মার ভাঙনে এটা ভেঙে গেল, তখন এই ইটগুলো আমরা দেখলাম এবং নিচে প্রচুর বালি, সেই বালিগুলো এলাকাবাসী নিয়ে মানে কাজ করে। যে এই ইটগুলো আছে, সেই ইটগুলো এই ইটের টুকরোগুলো যেটা দেখা যাচ্ছে, এই ইটের টুকরোগুলো দিয়ে এই নবাব আলীবর্দী খাঁর যে বংশধর তাদের বাড়ি কিন্তু এই গ্রামে ছিল। কেল্লার নাম অনুসারেই কিন্তু এই গ্রামটির নামকরণ করা হয়েছে কেল্লাবাড়ি পাড়া। তো এই কেল্লাবাড়ি পাড়াতেই এই এরকম ইটের টুকরো যেগুলো ধ্বংসস্তূপ আকারে এখানে রয়েছে। তো এখানে সেরকম আর বোঝার মতো কিছু নেই যে নবাব আলীবর্দী খাঁর বংশধরদের বাড়ি এখানে ছিল, কিন্তু কিছু ধ্বংসাবশেষ রয়েছে যেগুলো থেকে অনুমান করা যায় বা নিশ্চিত হওয়া যায় যে এখানে নবাব আলীবর্দী খাঁর বংশধরদের বাড়ি ছিল। স্যার যেটা বললেন যে নবাব আলীবর্দী খাঁ তাদের বংশধরদের এখানে পাঠিয়েছিলেন কিছু নিরাপত্তাজনিত কারণে, তাদের বাড়ি এখানে নির্মাণ করে দিয়েছিলেন তিনি। তো এখান থেকে মুর্শিদাবাদ কিন্তু খুব বেশি দূরে নয়, ভারতের মুর্শিদাবাদ। তো এই নদীপথ অতিক্রম করেই ওই পাড়ে একটি ইউনিয়ন আছে বাংলাদেশের, এবং সেই ইউনিয়নটি পার হলেই মুর্শিদাবাদের লালগোলা থানা। তো সেখানেই নবাব আলীবর্দী খাঁর বসবাস ছিল, এবং আমরা জানি যে ইতিহাস থেকে নবাব আলীবর্দী খাঁর দহিত্র ইতিহাস বিখ্যাত নবাব সিরাজউদ্দৌলার বসতিও সেই মুর্শিদাবাদেই ছিল, এবং তিনি সেখান থেকেই তার রাজ্য পরিচালনা করতেন। এবং সেখানেই নবাব আলীবর্দী খাঁর আলিশান বাড়ি ছিল, এবং তার যে বংশধর তারা এখানেও এই গ্রামে এসেও তারা বসতি স্থাপন করেছিল। নবাব আলীবর্দী খাঁর নির্দেশনায় এখানে বসবাসের জন্য এসেছিল। নবাব আলীবর্দী খাঁর আত্মীয় এখানে 1744 সালে বসতি স্থাপন করেছিল নবাব আলীবর্দী খাঁর নির্দেশক্রমে। তো এই সেই ইতিহাস বিখ্যাত একটি গ্রাম যেখানে আমি এসেছি, এবং এখানে যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেটাই প্রমাণ করে যে নবাব আলীবর্দী খাঁর
বংশধরদের বাড়ি বা কেল্লা এখানে ছিল আর কি। এখানে স্তূপ আকারে যে ইটগুলো দেখা যাচ্ছে সেগুলোই এই নবাব আলীবর্দী খাঁর বংশধরদের বাড়ির ধ্বংসাবশেষ। এই যে এখানে আরো বেশ কিছু ইটের টুকরো দেখা যাচ্ছে, এগুলোও কিন্তু সেই বাড়ির ধ্বংসাবশেষ, কেল্লার ধ্বংসাবশেষ এখানে দেখা যাচ্ছে। স্যার, এখানে কি ওই বাড়ি বা কেল্লার যে কিছুটা গঠনগত দিক সেটার অস্তিত্ব কি পাওয়া যায়? সেটা ছিল কিন্তু ওই যে পদ্মার করাল গ্রাসে যখন ভেঙে গেল, এটা প্রাচীর আমরা দেখেছি, আমরা প্রাচীরগুলো দেখেছি যখন বন্যা। এবং এই যে আপনার সামনে একটা বট গাছ ছিল, প্রায় 350-400 বছরের আগেকার বট গাছ ছিল এখানে, এই যে আপনার সামনে একদম। এবং এখানে যখন এই যে মানে ভেঙে গেল তখন আমরা দেখতে আসলাম সেই স্টোক নির্মিত এই প্রাচীরগুলো ভেঙে ভেঙে পড়ে গেল এবং নিচে বালি মনে হচ্ছে এই মাত্র তুলে আনলো, মানে খুব উন্নত মানের বালি। এখানকার যে ধ্বংসাবশেষ ইটের টুকরো এবং বালি সেগুলো এখানকার যেহেতু এইগুলোর তো কোনো মানে উত্তরাধিকার বা স্বীকৃত কেউ ছিল না, যে কারণে এগুলো নিয়ে মানুষ তাদের বাড়ির জন্য ব্যবহার করেছে, বাড়ি নির্মাণের জন্য। পরবর্তীতে এগুলো যেহেতু এই নদীর ধারটা বেশিরভাগই ছিল হিন্দু অধ্যুষিত এলাকা এবং নবাবের কেল্লা, পরবর্তীতে এগুলো রেকর্ডীয় সম্পত্তিতে রূপান্তরিত হয় এবং রেকর্ডীয় সম্পত্তি হিসেবে আপন আপন জায়গায় করে সবাই রেকর্ডই করে খাজনাদি পরিশোধ মানে কার্যক্রম সম্পাদন করে তারা দীর্ঘদিন বসবাস করে আসছে। আচ্ছা স্যার, এখানে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই যে নদী, প্রমত্তা নদী, এই নদী গর্ভে তো মনে হয় নবাব আলীবর্দী খাঁর যে বংশধরদের বাড়ি ছিল সেগুলো তো এই নদী বিলীন করে নিয়ে গেছে, অনেকটাই বিলীন করে গেছে, নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কিন্তু এই কিছু ইটের টুকরা এখন দেখা যায়, আর আরো কিছু অংশ রয়েছে আপনি যেটা বললেন টুকরো ছিল, কিন্তু পদ্মার স্রোত মানে এখন যে পদ্মা ছিল খুবই মানে খরস্রোতা এবং এটাকে কীর্তিনাশা পদ্মা বলা হয়। অনেক কীর্তি নষ্ট করেছে, অনেক কীর্তি ভেঙে দিয়েছে, এই জন্য পদ্মাকে কীর্তিনাশা পদ্মা বলা হয়। এবং আপনি যে সামনেটা দেখছেন এটা ছিল মহানন্দা, আর পদ্মা ছিল আরো দূরে। মহানন্দার পদ্মার পানি মিলতো না, মহানন্দার পানি ছিল এটা যেটা দেখা যাচ্ছে এটা ছিল মহানন্দা, মানে কিছুটা অংশ মহানন্দা, আর পদ্মা মহানন্দার মিলন 10 কিলোমিটার দূরে প্রেমতলী নামক স্থানে। সেখান থেকে পদ্মা আস্তে আস্তে মহানন্দার অংশ গ্রাস করে নিয়ে এখন এখান থেকে 3 কিলোমিটার দূরে পদ্মা মহানন্দার মিলনস্থল। ও, তার মানে আপনি বলতেছেন স্যার যে পদ্মা এবং মহানন্দা আগে আলাদা ছিল, কিন্তু পরবর্তীতে পদ্মার তীব্র গ্রাসে পদ্মা এবং মহানন্দা একীভূত হয়ে গেছে। মহানন্দায় অনেকটা স্থবির এবং তার স্রোতধারা অনেকটা হারিয়ে যাওয়ার মতো। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে মহানন্দার পানি ছিল কাজল কালো টাইপের, যেমন নাফ নদীর মতো এরকম ছিল, আর পদ্মার পানি ছিল এরকম ঘোলাটে এখন যেটা আপনি দেখছেন। এবং এটা কোনোদিনই মিলতো না, দুইটা রেখা হয়ে সরল রেখার মতো একবার দীর্ঘ লাইন করে চলে গেছে, বোঝা যেত এটা মহানন্দা, এটা হচ্ছে পদ্মা। স্যার আর কি যেন আর পুকুর না কি যেন দেখাচ্ছে, এগুলো সবগুলোই কিন্তু আপনি যেগুলো আসছেন এগুলো কি কেল্লার অংশ স্যার? এগুলো নিরহংকারী এবং সাদা মনের অধিকারী বকুল স্যারের সঙ্গে আবারও হাঁটতে থাকলাম প্রাচীরের ওপারে নবাব আলীবর্দী খাঁ নির্মিত কেল্লার ধ্বংসাবশেষের আরেকটি স্মৃতিচিহ্ন পুকুর দেখার জন্য। এই অংশটাতে পলাশী দিবসটা আমি করতে চেয়েছিলাম, কিন্তু সেটার পরে সম্ভবপর হয়নি। প্রাচীরের এপারে এসে এক প্রাণবন্ত বৃদ্ধর সঙ্গে দেখা হলো এবং এখানেও ধ্বংসাবশেষের কিছু ইট দেখা গেল। রাজশাহী তো পাবেন শহরে, ওটা দেখালাম চাচা। এই যে রাজশাহীতে এখনো বহু কোন জায়গাতে এখনো বাড়ি ঘর আছে, কাটু এই ইটের এখনো আছে। এইটাই সেই পুকুর স্মৃতিচিহ্ন। নবাব আমলে এখানে কেল্লা কেন্দ্রিক স্বচ্ছ জলের পুকুর ছিল, কিন্তু এখন তা ধ্বংসপ্রাপ্ত। নবাব আলীবর্দী খাঁর যে কেল্লার ধ্বংসাবশেষ, নবাব আলীবর্দী খাঁ মানে নবাব সিরাজদৌল্লা নানা আলীবর্দী খাঁ, তাই কি না সেটা বলেন? আমার নবাব মানে সিরাজদৌল্লার নানা আলীবর্দী খাঁ। এখানে এই অঞ্চলে ওনার প্রচুর জমি ছিল, এই নবাব আলীবর্দী খাঁর প্রচুর জমি ছিল, যে এই অঞ্চলের জমি জমা বা কাউকে তো দেখতে হয়, যেমন রবীন্দ্রনাথ তাদের জমিদারি দেখার জন্য বিভিন্ন জায়গায় গেছেন, শাহজাদপুরে গেছেন, শিলাইদহ গেছেন, নগর প্রতিশ্বরে গেছেন, কিছুটা এইরকম নবাব আলীবর্দী খাঁ তার
বংশধরদের এখানকে পাঠিয়েছিলেন, তার জমি জমা দেখাশোনার জন্য, দেখাশোনা করা এবং নিরাপত্তাজনিত কারণে বেশি প্রাধান্য ছিল। প্রজাবাৎসল ছিলেন এবং একই সাথে ওই যে বললাম যে মারাঠারা দস্যু প্রকৃতি ছিল, তারা সম্পদ লুণ্ঠন করে নিয়ে যেত। বিশিষ্ট নদী গবেষক ও স্থানীয় ইতিহাসবিদ মাহবুব সিদ্দিকী স্যারের শরণাপন্ন হলাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাতে পদ্মা নদীর তীরবর্তী যে একটি গ্রাম রয়েছে, গ্রামটির নাম হচ্ছে কেল্লা বারুইপাড়া। সেই কেল্লা বারুইপাড়াতে নবাব আলীবর্দী খাঁর বংশধরদের বসতি স্থাপনের একটা ইতিহাস পাওয়া যায়। সে সম্পর্কে আপনার সংক্ষিপ্ত কিছু তথ্য জানতে চাই। ধন্যবাদ। আমরা জানি যে অষ্টাদশ শতাব্দীর 40-এর দশকের দিকে মারাঠা বর্গীরা বর্তমান বৃহৎ বাংলার সেই রাঢ় এলাকা এবং সূক্ষ্ম এলাকা, বিশেষ করে মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, মিদনাপুর, এইসব অঞ্চলে ওরা ব্যাপকভাবে লুণ্ঠন কাজ করেছে। মারাঠা বর্গীরা জি, এরা মুর্শিদাবাদও আক্রমণে উদ্যত হয় বিভিন্ন সময়ে। সে সময়ে বাংলার নবাব ছিলেন আলীবর্দী খান। তো একটা সময়ে যখন এদের আক্রমণ তীব্রতর হয়, তখন নবাব পরিবারের সিদ্ধান্তে এবং নবাবের সিদ্ধান্তে নবাব পরিবারের অনেক সদস্য এবং খাজাঞ্চি খানা সহ ডেপুটি গভর্নর, ওনারই জামাতা ডেপুটি গভর্নর নওয়াজেশ আলী খান, এবং উল্লেখ করা বিশেষভাবে প্রয়োজন যে নওয়াজেশ আলী খানের স্ত্রী হলেন ইতিহাস খ্যাত সেই ঘসেজি বেগম, যাকে কুখ্যাত সেই ষড়যন্ত্রকারী বলা হয়, যাই বলি আমরা। তো ঘসেজি বেগম সহই কিন্তু এখানে আসেন ওনারা। তো এসে এখানে বেশ কয়েক বছর ছিলেন, ওখানে একটি কেল্লা তৈরি করেন। তো যেহেতু বারুইপাড়া জায়গায় এই কেল্লাটা হয়, গঙ্গা তীরবর্তী, তো সেই জন্য এটা নাম হয় কেল্লা বারুইপাড়া। তো এখানে মুদ্রা যন্ত্র ছিল, মুদ্রা ছাপা হতো, মুদ্রা তৈরি হতো এখানে। এই কেল্লা বারুইপাড়া গ্রামে মুদ্রা যন্ত্র ছিল এবং সেখান থেকে মুদ্রাও তৈরি হতো। এবং সেই মুদ্রাটা নবাব আলীবর্দী খাঁর শাসন আমলে ব্যবহৃত হতো। জি। তারপরে যখন এই আক্রমণটা স্তীমিত হয়ে গেল, ওরা অনেকটা নির্জীব হয়ে যায়, সেই সময়ে আবার বর্গীদের আক্রমণ যখন স্তীমিত হয়ে যায়, অনেকটা কমে আসে, তখন আবার। তো একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই বর্গী আক্রমণের ফলে মুর্শিদাবাদ, মিদনাপুর, তারপরে আরও আশেপাশের বর্ধমান, বাঁকুড়া, এইসব অঞ্চল থেকে অনেক বড় বড় ব্যবসায়ীরা তাদের পুঁজি নিয়ে এই গঙ্গার পূর্ব পাড়ে চলে আসেন। তার মানে এই স্থানটি তখন স্যার নিরাপদ স্থান বলে মনে করতো কি তারা? গঙ্গা পার হয়ে চলে আসছে, তার মানে গঙ্গা তো বিশাল একটা নদী, এটা ন্যাচারাল ব্যারিয়ার, তাই না? বর্গীরা এপারে আসতে পারবে না। এই জন্যে ওরা এসে সেই সময়কার বর্তমানে যে রাজশাহী শহর, সেখানে এসে ওরা বিভিন্ন কারখানা তৈরি করে, বিশেষ করে রেশমের কারখানা, কার্পাসের কারখানা। তাহলে কি স্যার বলা যায় যে রাজশাহীকে যে সিল্ক সিটি বলা হয় বা রেশমের শহর, ওটা সেটা কি তাদের হাত ধরেই? সূচনা তখন থেকেই না, তখন সমৃদ্ধি, সূচনা অনেক আগে, সূচনাটা তারও আগে, তারা এসে সেই যাত্রাকে আরো সুদৃঢ় করেছিল। ডাচরা এগিয়ে নিয়ে গেছিল, এরা এসে আরো বেশি ডাচরা পরবর্তী সময়ে এগিয়ে নিয়ে যায়, আর এরা প্রথম অবস্থায় আরো সমৃদ্ধ করে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। স্যার, আপনাকেও ধন্যবাদ।